সেটা হলো গিয়ে এই যে জামাতের দিকে অ্যালায়েন্সটা, এই অ্যালায়েন্সটাকে আসলে এই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। অ্যালায়েন্স করার জন্য এই অ্যালায়েন্সের দিকে নিয়ে গেছে তারা কিছু গ্রুপ, কিছু লোক, তারা এর ভিতর থেকে কাজ করছে যারা এনসিপির পলিসি মেকার হয়ে উঠছিল, এবং তারা এটার দিকে ড্রিভেন করছে। এনসিপি কে সবাই বলছিল যে সারা বাংলাদেশে যদি তারা দাঁড়ায়, সারা বাংলাদেশে যদি ইলেকশন করে, সারা বাংলাদেশে যদি তারা প্রার্থী দেয়, অ্যাটলিস্ট তাদের আসলে কি দাঁড়াইতো, সংগঠন দাঁড়াতো। রাজনীতি তো আর একদিনের না, এমপি মন্ত্রী হয়েছে, এমপি মন্ত্রী হয়তো আর রাজনীতি না। বাংলাদেশের ভিতরে তো কত মানুষ এমপি হয়েছে, কত মানুষ মন্ত্রী হয়েছে, কতজন মনে রাখছে। তো ফলত আমরা সবাই বলছিলাম, বা আমরা আমাদের যখন জিজ্ঞেস করা হয়েছিল, যে আমরা বলছি স্বতন্ত্র ইলেকশন করতে হবে, সারা বাংলাদেশে ক্যান্ডিডেট দিতে হবে, 300 আসন অ্যাকচুয়ালি। এখন সব জায়গার ভিতরে ক্যান্ডিডেট দিতে হবে এবং সংগঠন দাঁড়াতে হবে, অর্গানাইজেশন ফার্স্ট। সেই অর্গানাইজেশন ফার্স্ট জিনিসটাকে আমলে নেয় নাই। আমার মনে হয়েছে যে নাহিদ ইসলামরা বা এনসিপি এনাফ সাহসী না, যে সাহসীটা তারা জুলাইতে ছিল, কিন্তু রাজনীতির মাঠে এসে তারা এনাফ সাহসী না যে তারা আসলে 300 জনের প্রার্থী দেওয়ার ওই রিস্কটা নিবে। তাদের বরং একটা সেফ খেলতে চাইছিল তারা, এন্ড সেইটাই আসলে জামাতের সাথে গিয়ে হয়েছে। আপনাকে যদি আমি বলি, মির্জা আব্বাস সাহেব বলি বা হলো রিজভী সাহেবদের বলি, আপনি যখন 5ই আগস্টে তাদের ভিডিওগুলো দেখেন, যে রিজভী সাহেবরা বলেন যে ছোট ছোট বাচ্চারা আজকে আমাদেরকে মুক্ত করেছে, বা আব্বাস সাহেব বলতেছিল যে আমার সংসারটা ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল, আমার পরিবারটাকে ভেঙে খান করে দেওয়া হয়েছিল। আজকে তাদের টোনগুলা দেখেন না। মানুষ আসলে বিপদ যখন কেটে যায় তখন অতীতকে ভুলে যায়, কারা তাদের জন্য কি করছে এই জিনিসটা ভুলে যায়। এই জিনিসটা খুব বাজে প্র্যাকটিস, এবং বাংলাদেশে এই জিনিসটা অহরহ হয়ে গেছে। এই একই কারণে, ভুলে যাওয়ার কারণে দেখবেন শেখ হাসিনাকে মানে ফেরত আনার রাস্তা তারা তৈরি করছে, কারণ বাংলাদেশের মানুষকে ভুলে দেওয়ার একটা প্র্যাকটিস তৈরি হয়েছে। আজকের দিনে এসে বাংলাদেশে কয় টাকা চাঁদাবাজি করছে সমন্বয়করা সারা বাংলাদেশে? খুবই অল্প, 2-4টা ঘটনা ঘটছে এবং প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশনস নেওয়া হয়েছে। কিন্তু আপনি দেখেন বাজারের ন্যারেটিভটা কিরকম, যে সমন্বয়করা চাঁদাবাজ, হাজার হাজার কোটি টাকার মালিক। কিন্তু টিআইবি রিপোর্ট আমাকে তো আবার দেখলে মনে ডিফারেন্ট হচ্ছে বলে। যে মানে আমি টিআইবি না টিআইবি রিপোর্ট তো আবার ডিফারেন্ট কথা বলে। কি বলতেছে ওর রিপোর্ট তো পুরো, আপনি যেটা বলতেছেন আসলে সমন্বয়কদের ওখানে কোনো অস্তিত্বই নেই বলতে গেলে। আমি যে জিনিসগুলো বলতে চাচ্ছি বা করতেছি, যে সারা বাংলাদেশের ভিতরে একটা ন্যারেটিভ ছড়ানো হয়েছে যে জুলাই যারা করছে, জুলাই লিডারশিপ, তারা চাঁদাবাজ, এবং এটা সবাই করছে, এবং তাদের কাছে প্রচুর টাকা, দে আর কারাপ্টেড, এই ধরনের অনেক ঘটনাগুলো ঘটানো হয়েছে। এন্ড এগুলো খুব পরিকল্পিত, সবাই এর মধ্যে দিয়ে অ্যাডভান্টেজ নিচ্ছে। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই। আজকে বাজারে সব থেকে বেশি যেই জিনিসটা নিয়ে সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায় আর কি, সেটা হলো গিয়ে জুলকার নাইন সায়ের কিছু পোস্ট দিছে, যেটাকে হলো জামাত শিবিরের অ্যাক্টিভিস্টরা ডিবাঙ্ক করছে। যে জুলকার নাইন সায়ের, আরে এই যে কোট আনকোট করে যদি আমি বলি যে কচু খেতি সাংবাদিক, এইরকম এই ধরনের ন্যারেটিভ দেওয়া হয়েছে। অথচ সাদিক কায়েম, যাকে কিনা জামাত শিবির বা তারা জুলাইয়ের ইমামের পর্যায়ে দাঁড় করানো হয়েছে, তার একমাত্র রেফারেন্স জুলকার নাইন সায়ের তাকে পোস্ট দিয়ে তাকে হিরো বানাইছে। এই ব্যতীত কোনো কিছু আছে? আমি রিফাত রশিদ নিজে বলতে পারি, আমার সাদিক কায়েমের থেকে আমি বেশি যেই মানুষটা শিবিরের যে নেতাটাকে দেখছি, সে হলো শিবিরের জায়েদ ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক ছিল, আমি তাকে আরো বেশি দেখছি। সেই জায়েদ কই? আপনারা কোনোদিন জায়েদের নাম শুনছেন? চ্যালেঞ্জ দিতে পারবো বাংলাদেশকে, যারা এই অ্যারেনার সাথে জড়িত না, ছাত্র রাজনীতির সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে, তারা কেউ চেনে না তাকে। কারণ তাদের হয়তোবা জায়েদ ভাই ততদিনে শিবির থেকে তাকে ছুটি দিয়ে দেওয়া হয়েছিল, শিবিরের একটা কার্ড প্রয়োজন ছিল, হয়তোবা জায়েদ ভাই দেখতে অতটা লম্বা না, অতটা হ্যান্ডসাম না, যদি সে গুড লুকিং আর কি, হয়তোবা তাদের অন্যরকম একটা কার্ড দরকার। সবাই তো একটা কার্ড খোঁজে। তো এই আর কি আমার মনে হচ্ছে এই জিনিসগুলা, তো ফলত এই জিনিসগুলা তো হইছে প্রত্যেকেই আসলে, এবং শিবিরের একটা ক্ষমতা আছে, সে যাকে ইচ্ছা যদি বলে তমুককে হিরো বানাবে, সে হিরো বানাইতে পারে। বাংলাদেশে অসংখ্য মানুষকে এরা হিরো বানাইছে, এবং অসংখ্য ভিলেনকে এরা হিরো বানাইছে, এবং অসংখ্য হিরোকে এরা ভিলেন বানাইছে। আপনি আব্দুল কাদের জুলাই 9 দফার ঘোষক ছিল, আপনি তার কমেন্ট বক্সটা যা চেক করেন। এই ঘটনাগুলো ঘটছে, এবং এই ঘটনাগুলো অহরহ ঘটতেছে। আমি এখানের ভিতরে জামাত শিবির বলবো না, বিএনপি বলবো না, বিএনপির লোকজনের সিচুয়েশন হয়তো বা ক্ষেত্র বিশেষে আরো খারাপ। এগুলা ভয়ঙ্কর বাংলাদেশের রাজনীতির জন্য, এবং একটা গণতান্ত্রিক উত্তরণ যদি বাংলাদেশে হয়, একটা ইলেকশনও হয়, এর পরবর্তীতে এই নির্বাচনের উপর বাংলাদেশের মানুষের কতটা ভরসা থাকবে, এই জিনিসটা একটা বড় ফ্যাক্টর। কারণ দিন শেষে তো মানুষের চিন্তা, এই রাজনীতি বা ভোট বা এই যা কিছুই বলি না কেন, এগুলো তো আসলে মানুষের চিন্তার প্রতিফলন। বাংলাদেশের মানুষ এই নির্বাচনটাকে আসলে যেইভাবে উৎসব আকারে দেখতে চাইছিল, উৎসব আকারে আর দেখতে পারতেছে না। ফলে বাংলাদেশের মানুষের মাঝে এক ধরনের একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। এই দ্বিধাদ্বন্দ্বের ফল কি হবে সেটা তো দীর্ঘমেয়াদী। আমরা যদি পোস্ট কোভিড সিচুয়েশনের কথা বলেছি, পোস্ট জুলাই ট্রমার কথা বলছি, এই ট্রমাগুলো আসলে মানুষ কাটাইতে চাইছিল এই ইলেকশনের মধ্য দিয়া।